পারবেন না। সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙ্গানিকে পাত্তা দেয় না। তারেক রহমান গদি ছাইয়া দেন, যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবা নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। বিদ্যুৎ সংকট সহ গ্যাস সংকট, কৃষকের সারের টাকা মেরে খাওয়া, বাংলাদেশে যে একটা ভয়াবহ সংকট, এটা সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট বিএনপি সরকারের ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতা ঢাকতে বিভিন্ন এক্সকিউজ নিয়ে আসছে বিএনপির এই ব্যর্থ সরকার। ক্ষমতায় বসে এই দেশের অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিএনপি যে এইভাবে ফেল মারবে সেটা আমি কখনোই ভাবি নাই। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটা ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিএনপি হয়তো তার তৃণমূলের নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পারবে না, এবং এখন কিন্তু সেটাই হচ্ছে। ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন। সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো, ক্ষমতার মসনদ থেকে তাকে সেলফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা দেশ জুড়ে জ্বালানি সংকটে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হতে শুরু করেছে, যার কারণে সাধারণ জনগণ এবং বিরোধী দল থেকে সরকারকে কড়া হুঁশিয়ারি জানানো শুরু হয়েছে। আর এই ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন, এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমাদের দেশের কৃষকের কি সম্মান? আমাদের দেশের কৃষক হচ্ছে জাস্ট দোকানের কাস্টমার। হ্যাঁ, সার কিনতে গেলে কি অবস্থা হয়, একটুখানি একটা স্ট্যাটাস পড়ি। এই স্ট্যাটাসটা আরো কয়েকদিন আগে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, টিএসসি সারের সরকারি দাম 1350 টাকা, সারের এক বস্তার দাম 1350 টাকা, কৃষককে কিনতে হচ্ছে 1800 টাকায়। কারণ তো বুঝিনি আপনারা, প্রতি বস্তায় 450 টাকা অতিরিক্ত। এই 450 টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায় কে জানে ভাই, কোথায় যাচ্ছে? জানলেও কেউ বলবে না। কার পকেটে যাচ্ছে, কারা চালাচ্ছে এই সিন্ডিকেট? অদ্ভুত ব্যাপার হলো, এই সিন্ডিকেটের কারো নাম নেই, পরিচয় নেই, তারা যেন অদৃশ্য ভূত। কিন্তু এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসাবে বারবার ভাইয়ার নামই সামনে আসে। বুঝছেন, ভাইয়া সিন্ডিকেট কোন দিকে ইঙ্গিত করছে বুঝছেন তো? কারণ কি জানেন, এই গ্রামগঞ্জের যারা ভাই কর্মী আছে তারা ভাইয়া বলতে পছন্দ করে, শ্রদ্ধা নিয়েই এই কথাটা বলে, আর ওই সিন্ডিকেট বানায় নিছে তারা। এখন দেখেন 1350 টাকার সার কিনতে হচ্ছে 1800 টাকায়। যখন এই কৃষক যায় দোকানে জিজ্ঞেস করে, ভাইয়া সার তো লাগবে, সার ছাড়া তো আসলে জমি ফসল আনতে পারবে না, সে তার খাটনি সব বৃথায়। এই যে সকালে পান্তা ভাত খায়া কাদা পানিতে নাইমা সারাটা দিন কাটায়, কিন্তু কোনো লাভ হবে না যদি সার না দেয়। যার জন্য সার কিনতে গেলে কি বলে, সার নাই। কখন দিবে সার সেটাও বইলা দেয় যে 2-3 দিন পর আসেন, দেখি অ্যারেঞ্জ করতে পারি কিনা। 2-3 দিন পরে গেলে কি বলে যে ভাই দাম তো বাড়ছে, যদি বলেন তাহলে আইনা দিতে পারি, পাশে আরেক জায়গায় আছে, অন্য জায়গায় রাখে ভাই, দোকানে রাখে না। যখনই আপনি 400-450 টাকা বেশি দিবেন তখন সে আইনা দিবে। দেখেন কিভাবে ছিলতেছে, আর কারা ছিলতেছে? ভাইয়া সিন্ডিকেট। এখন তো ভাই অন্য কোনো দলের কোনো ক্ষমতাই নাই এই সিন্ডিকেট গড়ার। যারা ক্ষমতায় আছে তাদের হাতেই তো সবকিছু, তাদের হাতে সবকিছু বইলেই তারা যেভাবে ইচ্ছা সেভাবে খেলতেছে। দেখেন ভাই, কৃষকের যদি সম্মান না দেন তাহলে কাকে সম্মান দিবেন? একজন সৈনিক যেমন দেশ রক্ষা করে, সীমান্তে দাঁড়ায় থাকে দিন রাত, ভাই পাহারা দেয় আমাদেরকে, যেন আমাদের সীমান্তের ভিতরে কেউ ঢুকতে না পারে, মানে দেশ রক্ষা করে। আর দেশের মানুষকে কে রক্ষা করে? এই কৃষকই তো। উনি যদি ফসল না ফলায় আপনি খাবেন কিভাবে, কি খায়া বাঁচবেন? কিন্তু ওই কৃষকের সম্মান আছে আমাদের দেশে? সম্মান নাই, তারা আমরা কাস্টমার বানায়া ছিলতেছি।
কিন্তু সেই কৃষকের হয়ে কে কথা বলবে? পাটোয়ারি একটু কথাবার্তা বলে, তাকে আমরা বেয়াদব বলি, ও বেয়াদব কেন এইসব কথা বলে, কিন্তু কথা তো বলতেই হবে। এর মধ্যে আপনারা আরেকটা মজার খবর শুনছেন ভাই, হ্যাঁ, ভাইয়া সিন্ডিকেটের আরেকটা মজার খবর। তারা এবার চাঁদা নেওয়া আরম্ভ করছে কার কাছ থেকে? গরুর কাছ থেকে, মহিষের কাছ থেকে। বিশ্বাস হইতেছে না? হ্যাঁ ভাই, সত্যি কথা, গরু থেকে, মহিষ থেকে চাঁদা নিতেছে। প্রতিটি মহিষকে 200 টাকা করে দিতে হইতেছে। চিন্তা করতে পারেন, মহিষও এখন চাঁদা দেয় ঘাস খাওয়ার জন্য। একটুখানি ভিডিও দেখাই। সরকারি খাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমন ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। যারা মহিষ আছে প্রত্যেকে টাকা দিতে হবে, আনালে মহিষের ঘাস খাওয়াইতে দেবে না। অথচ এখন টাকা না দিলে মহিষকে ঘাস খাওয়াতে দেয়া হয় না, তাই বাধ্য হয়ে মাসে মহিষ প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাদের। এভাবে 478টি মহিষের জন্য দিতে হচ্ছে মাসে 95,600 টাকা। এতে লোকসানে পড়ছেন খামারিরা। এখন তো বিশ্বাস হইলো মহিষের কাছ থেকেও ভাই চাঁদা নেয়। হ্যাঁ, ওই মহিষটা কই? ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো চুল ছিল, ওর কাছ থেকেও তো ভাই চাঁদা আদায় করতে পারে। জানি না, ওই মহিষের কোনো খবর নাই। ওই মহিষও যদি এখন ঘাস খাইতে যায় না, তার কাছ থেকে ওই 200 টাকা করে নিয়ে যাবে। নিতে থাকেন ভাই, যা পারেন ছিলাবিলা নিয়ে যান, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, একজন প্রবাসীর কান্না দেখে ভাই বুকের মধ্যে লাগছে। আপনাদেরকে একটুখানি ভিডিও দেখাইতে চাই। তার গাছগুলা কাইটা দিছে। এই প্রবাস জীবনে যা কিছু আয় করছে সব আইনা উনি এই ফার্মে, সমস্ত টাকা এই ফার্মের মধ্যে উনি খরচ করছে। ওনার এটাই জীবিকা। কিন্তু রাতের বেলা আইসা ওনার গাছগুলা সব কাইটা ফেলছে। উনি কি বলতেছে জানেন? আমার এই গাছগুলা না কাইটা, আমার এই ফলগুলা না কাইটা যদি আমারে কাইটা ফালাইতো, আমার কোনো আপত্তি থাকতো না। এখন আমি বাঁচবো কি কইরা? প্রবাসী ভাই বোনেরা, আপনারাই দেখেন, আপনাদেরই এক ভাই বিদেশ থেকে সারা জীবনের আয় আয়না এই দেশে কিছু করতে চাইছিল, করতে পারতেছে না। কাদের জন্য করতে পারতেছে না? একটু ভিডিওটা দেখেন। আমার খরচে দুটো ভাত খাওয়ার জন্য, এই যে এগুলা এটা না খাওয়া যাবে না, সবজি রান্না রান্না যাবে, কিছুই করা যাবে না। এই যে এটা যেভাবে কাটছে, যদি আমাকে এভাবে কাটতে হয় তো আমার কোনো কষ্ট ছিল না। আমি অনেক পরিশ্রম করে এগুলো করে তুলতেছি, কিন্তু যদি এভাবে নষ্ট করে তাইলে এদেশে কি করা যাইব? আমি আবার ফিরত প্রবাসে চলে যাবো নাকি দেশে থাকবো? এটা দেশের মানুষের সিদ্ধান্ত নেন। এভাবে প্রত্যেকটা গাছ এভাবে ফল সহ কেটে দিছে, সবগুলো গাছ, প্রত্যেক গাছে ফল আছে, প্রত্যেকটা গাছ। এগুলো সব কাটিমো না আমি, সব গাছে আম আছে, এগুলো খাই জল পাই, সব নষ্ট করে দিচ্ছে। এখন আপনারাই বলেন, মানুষ কিভাবে বাঁচবে? কোথায় পাবে নিরাপত্তা? কে তাদেরকে নিরাপত্তা দিবে? দেশ দিতে পারতেছে না, রাষ্ট্র দিতে পারতেছে না তাকে নিরাপত্তা। কিভাবে মানুষ বাঁচবে? এই প্রবাসী ভাইটার সাথে তো ভাই তার পরিবার জড়িত, তার সন্তানদের স্বপ্ন জড়িত, ভবিষ্যৎ জড়িত। কি করে বাঁচবে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন? আপনারা বারবার বলছেন নির্বাচিত সরকার আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদ ইচ্ছা আছে, আমরা ধৈর্য নিতে পারি। ওনার কথাবার্তা শুনলে তাই বোঝা যায় ওনার সদ ইচ্ছা আছে, এই দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু নেতা যা বলে কর্মীরা কি তা শুনতে পায়? শুনতে পায় না। নেতার সাথে কর্মীদের দূরত্ব হাজার হাজার মাইল। নেতা যাচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করতে, মানুষের ভবিষ্যৎ গড়তে, দেশ নিয়ে চিন্তা করতেছে। আর কর্মীরা নিজের পেট পুঁজি করতেছে, নিজের পেট চালাইবার জন্য যা ইচ্ছা তাই করতেছে। বেশি না ভাই, এই কর্মী হচ্ছে 1 থেকে 1.5 লাখ 2 লাখ। এই 1.5 লাখ 2 লাখ কর্মী কিন্তু পুরা 20 কোটি মানুষকে অস্থির করে রাখছে। এদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। নেতার কথা বুঝতেছে না কর্মীরা, অথবা নেতাই বুঝাইতে পারতেছে না কর্মীদেরকে তার নিজের ভীষণ কি, স্বপ্ন কি, দেশ নিয়ে কি চিন্তা করতেছে, নিশ্চয়ই বুঝাইতে পারতেছে না। শুধু ধোঁকা আর ধোঁকা। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবে কিশোরগঞ্জে পাকুন্দিয়ায়। ওইখানে কি ঘটতেছে জানেন? রাস্তা ঠিক করতেছে। রাস্তা কোনো মতো বালু ফালায় আবার ওই ভাড়া ইট আইনা লাগাই দিতেছে, কারণ প্রধানমন্ত্রী যাবে। ওইখানে যা জিজ্ঞেস করছিল সাংবাদিক, এইটা কি করতেছেন? বৃষ্টি আসলে তো এগুলো ধুয়ে মুছা চলে যাবে, কেন এই অপচয় করতেছেন? তখন ওই কন্ট্রাক্টর উত্তর দিছে, প্রধানমন্ত্রী আইসা ঘুরা যাক, তারপরে সব ঠিক কইরা ফালামু। চিন্তা করেন, ওই যে আগের একটা ঘটনা মনে আছে, প্রধানমন্ত্রী গেছিল, রাস্তার মধ্যে ইট বিছাইছিল, ভাড়া কইরা আইনা ইট বিছাইছিল। যখন প্রধানমন্ত্রী চইলা আইছে, আবার ওই ইট খুইলা নিয়ে চইলা গেছে। ওই একই ঘটনা। আগের ঘটনাটা তো ভাইরাল হয়েছিল, সবাই চোখে পড়ছে, কিন্তু কেউ কোনো কিছু শিক্ষা পায় নাই। কারণ ওই যে সিন্ডিকেট এতটা শক্ত ভাই, এতটা ক্ষমতাবান, উপরে কেউ কিছু করতে পারে না। কেন করে না? ওই যে স্থানীয় যে নেতা থাকে উপরে, তার সাথে লেনদেন আছে, তাকে দিয়েই কিন্তু খায়। একা কেউ খায় না, একা খাইতে পারে না। এর সাথে প্রশাসনও জড়িত আছে, তাদেরকে দিয়েই খাইতে হয়। পরশুদিন না কবে দেখলাম প্রধানমন্ত্রী যাবে,
একটা সাইড রং করছে রাস্তার, ওই যে মাঝখানে যে আইল্যান্ড থাকে এক সাইড রং করছে, আরেক সাইড রংই করে নাই, কারণ ওই সাইডটা তো চোখে দেখা যাবে না। তার মানে যা কিছু চোখের আড়ালে রাখা যায়, প্রধানমন্ত্রীর চোখের আড়ালে এরকম অনেক কিছুই হচ্ছে। আপনাকে যা দেখানো হচ্ছে শুধু রং করা মেকআপ করাই দেখানো হচ্ছে, সুন্দরটাই আপনাকে দেখানো হচ্ছে, অসুন্দরটা লুকায় রাখা হচ্ছে। কিন্তু আপনার তো জানার কথা, আপনার গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই আপনাকে এইসব জানাচ্ছে, আপনি কিছু করতে পারতেছেন না, এটাই আমরা কি ধৈর্য নিব? আসলে হয়েছে কি জানেন, এসব সত্যগুলা সামনে আসলো না, এগুলো নিয়ে আলোচনা করার সময় নাই। কেন নাই? এখনো তো ভাই ওই একই প্যাচালের মধ্যে আমরা আছি। এই যে রাষ্ট্রপতি কে হবে, রাষ্ট্রপতি নির্বাচনটা কেমন হবে, এটা যে একটা ব্যয়বহুল নাটক মঞ্চস্থ হবে এই সংসদে, এই সব আলোচনা কোনো চমক নাই, মানুষ বুঝতেছে কিন্তু সবই। তবে একটা পরিবর্তন আসছে ভাই, নেতারা যা কিছুই বলুক না কেন প্রতিটা মানুষ বুঝা নেয় উনি সত্য বললো না মিথ্যা বললো, কোনটা মিথ্যা কোনটা সত্য, কেন কোন কথা বলতেছে সব মানুষ বুঝে। এই যে কয়েকদিন আগে কাদের সিদ্দিকী সাহেব বললো না, বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে হাজার গুণে ভালো। কেন বলছে জানেন? ওর 2 দিন আগে লতিফ সিদ্দিকীরে অ্যারেস্ট করছে, ওই লতিফ সিদ্দিকীরে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে ওনার ভাষা পরিবর্তন হয়ে গেছে। বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে 1000 গুণে ভালো। বুঝছেন? সবাই ভাই চামচামি করে, হ্যাঁ ভাই সবাই কিন্তু ওই চামচামির মধ্যে আছে, আবার দেশ কিন্তু দেশের চামচামি করে। আমরা আগে চামচামি করতাম ভারতের, এখন দেখা যাচ্ছে ভারত আমাদের চামচামি করে। যেমন আমাদের প্রধানমন্ত্রীকে বারবার দাওয়াত দেয়, স্যার আপনি চলেন আমাদের দেশে, স্যার আপনি চলেন, কিন্তু স্যার বলে না আমি যাবো না, আগে হাদির আসামিকে আমার হাতে তুলে দিতে হবে, আগে শেখ হাসিনাকে আমার হাতে তুলে দিতে হবে। এরকম একটা ন্যারেটিভ চারিদিকেই ছড়ায় গেছে। আমাদের প্রধানমন্ত্রী মুখের উপরে বলে দিছে, ওই মিয়া আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, শেখ হাসিনাকে ফেরত দাও, হাদিকে ফেরত দাও। এই যে একটা হিরো বানায় দেওয়া হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু মজার ব্যাপার, আমরা বলতেছি, ওনাদের মুখে কখনো শুনছেন? ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কিন্তু প্রেসের সামনে কথা বলছে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার শেষে কিন্তু প্রেসের মুখোমুখি হয়েছে। উনি কি তখন বলছে যে আমার কাছে হাদির আসামিকে চাইছে, আমার কাছে শেখ হাসিনারে চাইছে? ওনাদের কারো মুখে কিন্তু শুনেন নাই, ভারত থেকেও কিন্তু এমন কোনো কথা বলে নাই। এগুলো আমাদের তৈরি বয়ান। হ্যাঁ, আমরা এমন একটা বয়ান তৈরি করছি, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা হিরো বানাইছি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা এমন একটা জায়গায় যায় দাঁড়াইছে, এখন প্রধানমন্ত্রী ভারতে যাবে কি যাবে না এটা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত না দিবে, কিন্তু আমি এইটুক বলতে পারি ভাই, যাবে, নিশ্চয়ই যাবে, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন যাবে। তবে যাওয়ার আগে যদি ওনাদের সঙ্গে ফাইনাল কইরা নিত তিস্তার কি হবে, তিস্তার সেই পানি বন্টনের ব্যাপারটা যদি আলাপ কইরা নিত, এই সিগন্যালটা যদি আগে নিয়ে নিত যে ভাই আমি যাইতে পারি, আগে পানি দিবেন কিনা সেটা বলেন, ওইখানে যায় যদি আলাপ কইরা খালি হাতে ফেরত আসে, তাহলে কিন্তু আবার সমালোচনায় পড়বে, ভয়াবহ সমালোচনায় পড়বে। কিছুই যদি নিয়ে না আসতে পারে, হাদির আসামিকে অথবা শেখ হাসিনাকে অথবা তিস্তার পানি, কিছু একটা তো আনতে পারবে। এই তিনটার একটাও যদি না আনতে পারেন বেজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য নাহিদ ইসলাম বলছে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার দরকার নাই। আসলে ভাই আমিও বলবো আগে আলাপ করেন ভাই, আমার এই শর্তগুলো মানবেন কিনা, ওইখানে যায় আবার চা পান খাওয়া বিদায় করবেন সেটা হবে না। সেটা হইলে আমার দেশে আমি বেজ্জতি হয়ে যাবো, এই প্রশ্নটা তাদের কাছে রাখেন এবং আগে ফাইনাল করেন কথাবার্তা, তারপরে যান। বেশি কথা বলতে চাই না, সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।